প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তড়িৎ রসায়ন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তড়িৎ রসায়ন অধ্যায়ের মাঝে সৃজনশীল আসার মতো নিয়মিত যারা আছে তাদের জন্য টপিক আছে তিনটা। একটা হচ্ছে আমাদের ফ্যারাডে সূত্র, তার সংক্রান্ত পড়াশোনা বা ম্যাথ। তারপর হচ্ছে কোষ বিভব বা গ্যালভানিক কোষ রিলেটেড ম্যাথ, এবং আমাদের সর্বশেষ টপিক হচ্ছে ব্যাটারি। অনিয়মিত যারা তাদের ব্যাটারিটা নেই, তাহলে তোমাদের জন্য আমাদের টপিক আছে এখানে দুইটা। এখান থেকে একটা সৃজনশীল আমরা অবশ্যই অবশ্যই পরীক্ষায় পাবো। প্রথমে আসি, ফ্যারাডে সূত্র দিয়ে শুরু করি। ফ্যারাডের সূত্র বাংলা কথাটা আমি বলে নিই। ফ্যারাডের আসলে দুইটা সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। আমরা আমাদের এইচএসসি এর জন্য যে পড়াশোনাটা করবো এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রটা কি সেটা যদি একটু বলি। বলা হয়েছে ফ্যারাডের প্রথম সূত্রে যে কোন একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে আমরা যদি নির্দিষ্ট সময় ধরে তড়িৎ চালনা করি, তাহলে ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর, ক্যাথোডে আমার কি হয়, পদার্থ গিয়ে জমা হয়, ঠিক আছে, সেই ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর অথবা অ্যানোডে ক্ষয়প্রাপ্ত পদার্থের যে ভর, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট সময়ে প্রবাহিত চার্জের সমানুপাতিক। কার সমানুপাতিক? চার্জের। তাহলে ওইখান থেকে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় W equals proportional to Q। এখান থেকে আমরা পরে পাই W equals to ZQ, আর Q সমান সমান IT, তাহলে W equals to ZIT। এটা হচ্ছে আমাদের ফ্যারাডের সূত্র। আমরা ম্যাথ করতে গিয়ে এটা ইউজ করবো। আমি সরাসরি খুব বেশি আলোচনায় যাচ্ছি না, যেহেতু আগামী পরশুদিন তোমাদের পরীক্ষা। আমি এটাকে যত সংক্ষেপে করা যায় ক্লাসটা তত সংক্ষেপে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসি, আমরা প্রথমে সূত্রটা সরাসরি দিয়ে দিই। W equals to ZQ অথবা ZIT, এই দুইটা যে কোনোটা আমরা ইউজ করতে পারবো, কি দেওয়া আছে সেটার উপর বেস করে। এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের ফান্ডামেন্টাল যে সূত্র। এখানে W কি বোঝায়? W হচ্ছে নরমালি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর। W কি বোঝাবে? ক্যাথোডে সঞ্চিত পদার্থের ভর। আর Z, Z হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। Z বলা হয় কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করে? আমি যদি ফর্মুলাটা দেই, এটা হচ্ছে M ডিভাইডেড বাই EF। M হচ্ছে তার পারমাণবিক ভর, যে ধাতুটা জমা হবে তার পারমাণবিক ভর। E হচ্ছে তার যোজনী, আর F এর মান হচ্ছে 96,500 কুলম্ব। তাহলে M কি? M হচ্ছে পারমাণবিক ভর। M হচ্ছে আমাদের পারমাণবিক ভর। E হচ্ছে আমাদের যোজনী। E কি স্যার? যোজনী। আর F এর মান এটা সবসময় ফিক্সড, 96,500 কুলম্ব। এখানে আসি Q। Q হচ্ছে চার্জের পরিমাণ। Q কি জিনিস স্যার? চার্জের পরিমাণ, অর্থাৎ কতটুকু চার্জ আমি প্রবাহিত করতেছি। Q বের করার সূত্র আমরা জানি, I into T। এরপর আসি I। I হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের মান। তড়িৎ প্রবাহের মান এটা সাধারণত অ্যাম্পিয়ার এককে দেওয়া থাকে, অ্যাম্পিয়ার এককে না দেওয়া থাকে আমি অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিব। টি হচ্ছে আমাদের সময়। টি কি জিনিস? সময়। এই হচ্ছে ফ্যারাডের সূত্র, এবং তার সাথে রিলেটেড যে জিনিসগুলো আমার লাগে, মানে যেটা কি কোনটা কি বোঝায় সেই জিনিস। এটা ছাড়া ফ্যারাডের সূত্রের ম্যাথ করতে গিয়ে আমরা, মানে সে সংক্রান্ত ম্যাথ করতে গিয়ে আমরা আরো কয়েকটা ফর্মুলা পাবো। যেমন আমাদের আরেকটা ফর্মুলা যেটা লাগবে সেটা হচ্ছে S equals to 1000 W by mv। সেই ঘনপরিমাণগত রসায়ন আমরা পড়ছি, বা আমাদের 9 থেকে পড়ে আসতেছে এটা। অথবা এখান থেকে আমরা ইউজ করতে পারি W equals to SMV divided by 1000। এইটা অথবা এটা, অনেক সময় দুইটাই কাজে লাগবে। এই দুইটা সূত্র আমাদের লাগবে। এছাড়া আরেকটা জিনিস যেটা আমাদের সূত্র আকারে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা, ঠিক আছে, সঞ্চিত পরমাণুর সংখ্যা অথবা আয়ন সংখ্যা, ঠিক আছে, পরমাণুর সংখ্যা বা আয়ন সংখ্যা। সেটা যদি আমাকে বের করতে বলে, সেটা আমি কিভাবে করবো? N equals to W by M into অ্যাভোগাড্রো নাম্বার 6.02 into 10 to the power 23, ঠিক আছে। তাহলে আমি যদি আমার পরমাণু সংখ্যা বা আয়ন সংখ্যা বের করতে চাই, যে কতটা পরমাণু জমা হবে, তাহলে আমি যে প্রাপ্ত ভর W যেটা বের করছি সেটা ডিভাইডেড বাই M, তার পারমাণবিক ভর, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা গুণ করলে আমি কি পাবো? পরমাণু সংখ্যা। এবার আসি, আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z যেটা আছে, এটা নিয়ে আমি হালকা একটু আলোচনা করি। কেন আলোচনা করি? এটা থেকে এমসিকিউ মোটামুটি শিওর থাকো, কমপক্ষে একটা বা দুটো পাবা। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z, Z এর সূত্র আমরা
অলরেডি পড়েছি z ইকুয়ালস টু m ডিভাইডেড বাই ই এফ। এম বলেছিলাম কি, যে ধাতুটা জমা হবে তার পারমাণবিক ভর, ই ছিল কি তার যোজনী, এফ ছিল 96,500 কুলম। এই যে এফ 96,500 কুলম, এটাকে বলা হয় এফ মানে হচ্ছে ফ্যারাডে, তাহলে 1 ফ্যারাডে এটা সমান সমান 96,500 কুলম। এটা আসলে কি 1 মোল ইলেকট্রনের চার্জ। এটা কি জিনিস বুঝায় স্যার? 1 মোল ইলেকট্রনের চার্জ। এখন ধরো সোডিয়াম প্লাস সে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হলো, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে 1 ফ্যারাডে। তাতে সোডিয়াম উৎপন্ন হলো কতটুকু? 23 গ্রাম। তাতে সোডিয়াম উৎপন্ন হলো কতটুকু? 23 গ্রাম। সেম ভাবে সোডিয়ামের পরিবর্তে আমি যদি ধরো ম্যাগনেসিয়াম 2+ লিখি, সে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত হয়, তাহলে 2 মোল ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে 2 ফ্যারাডে, আর এটা উৎপন্ন হচ্ছে কত? 24 গ্রাম। ম্যাগনেসিয়ামের ভর 24, তাহলে কতটুকু উৎপন্ন হচ্ছে? 24 গ্রাম। এখন কথার কথা হিসেবে ধরো আমাদের এমসিকিউতে কোশ্চেন করবো এইভাবে যে 3 ফ্যারাডে চার্জ প্রবাহিত করলে 3 ফ্যারাডে চার্জ প্রবাহিত করবে কি পরিমাণ ম্যাগনেসিয়াম জমা হবে? কি পরিমাণ ম্যাগনেসিয়াম ধাতু জমা হবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে দেখো, আমরা জানি কি নরমালি ম্যাগনেসিয়াম 2+, 2 ইলেকট্রন কি ম্যাগনেসিয়াম, তাহলে 2 ফ্যারাডে চার্জের জন্য জমা হয় কত? আমাদের 24 গ্রাম। তাহলে 2 ফ্যারাডে চার্জে জমা হয় 24 গ্রাম, 1 ফ্যারাডেতে কত হবে? 24, 24, আর 2টা ওই পাশে গেলে নিচে চলে আসবে, আর আমাদের দিছে কত? 3 ফ্যারাডে, তাহলে 3 ফ্যারাডের জন্য জমা হবে আমাদের 24 × 3 / 2। আমি যদি হিসাব করি 36 গ্রাম। কত হবে? 36 গ্রাম। এইটা উল্টায়ও আসতে পারে। উল্টায় কিভাবে আসতে পারে ভিন্নভাবে একটু যদি দেখি এমসিকিউর জন্য। আমাদের ধরো কথার কথা বললো 1.5 গ্রাম, সরি 54 গ্রাম অ্যালুমিনিয়াম ধাতু জমা করতে কি পরিমাণ চার্জ প্রয়োজন? কি পরিমাণ চার্জ প্রয়োজন? এটা আমাকে ধরো এমসিকিউতে দিল। এখন অ্যালুমিনিয়ামের জন্য আমি জানি অ্যালুমিনিয়াম 3+, সে 3 মোল ইলেকট্রন গ্রহণ করে পরে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, 3 মোল ইলেকট্রনের চার্জ মানে 3 ফ্যারাডে, আর অ্যালুমিনিয়াম ধাতুর ভর হচ্ছে পারমাণবিক ভর 27 গ্রাম। কত? 27 গ্রাম। তাহলে দেখো তো 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে চার্জ প্রয়োজন কত? 3 ফ্যারাডে। তাহলে 1 গ্রাম জমা করতে কত লাগবে? 3/27 ফ্যারাডে। আর আমার 54 গ্রাম যদি আমি জমা করতে চাই তাহলে কি হবে? 3 × 54 ডিভাইডেড বাই 27, কাটাকাটি করলে আমার থাকবে 6 ফ্যারাডে। তাহলে এমসিকিউ গুলোকে আমরা এরকম কোশ্চেন পেতে পারি, এগুলো আমরা আনসার শিখে নিব স্যার। আচ্ছা, এবার আসি আমরা ম্যাথে ঢুকে যাওয়ার আগে একটা চার্ট মনে রাখবো, কারণ আমাকে সবসময় পরীক্ষায় মান নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে আমি কিভাবে মনে রাখবো? আশা করি তোমরা অনেকেই পারো, যারা পারো না তাদের জন্য চার্টটা কি স্যার? আমি কিছু ধাতুর নাম, তার ভর, পারমাণবিক ভর এবং যোজনী, এটা আমি লিখে দিচ্ছি। প্রথম আসে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক ভর 23, যোজনী হচ্ছে 1। তারপর ম্যাগনেসিয়াম, পারমাণবিক ভর 24, যোজনী 2। অ্যালুমিনিয়াম, পারমাণবিক ভর 27, যোজনী হচ্ছে আমার 3। ক্যালসিয়াম, পারমাণবিক ভর 40, যোজনী 2। তারপর আয়রন, পারমাণবিক ভর 55.85, তার যোজনী আছে 2টা, 2 এবং 3। আমি যৌগ দেখে ডিসাইড করতে হবে এটা কি 2 হবে নাকি 3 হবে। তারপর আয়রনের পর আমার হচ্ছে কপার। কপার হচ্ছে 63.5, তার যোজনী 2। তারপর নিকেল ছিল মাঝে 58.7, নিকেলটা আমি স্কিপ করে গেছি, তোমরা চাইলে শিখে নিতে পারো। নিকেল হচ্ছে 58.7, তো আমি স্কিপ করে যাচ্ছি ইচ্ছে করেই। কপারের পর হচ্ছে আমার জিঙ্ক হচ্ছে 65.4, তার যোজনী 2। তারপর হচ্ছে আমার সিলভার, ঠিক আছে, সিলভার 107.8, তার যোজনী হচ্ছে আমাদের 1। তাহলে এই যে যোজনী গুলো আছে সেই যোজনী গুলো আমার শিখে রাখতে হবে। তো আমার শিখে রাখতে হবে, ফ্যারাডে সূত্রে আমার অনেক কাজে আসবে ফ্যারাডে সূত্রে ম্যাথ করতে গেলে।
এবার আসি আমরা ফ্যারাডে সূত্রের একটা ম্যাথ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, আমাদের ফ্যারাডে সূত্র থেকে ফান্ডামেন্টালি তিনটা টাইপের কোশ্চেন হয়ে থাকে। একটু এদিক সেদিক হয়, মানে এই কোশ্চেনটাই হয়তো একটু ঘুরাইতে পারে। টেস্ট পেপার তোমরা করার সময় যদি সেরকম সমস্যা পাও তাহলে অবশ্যই দেখাবা। প্রথম যে কোশ্চেন, আগে আমার উদ্দীপকটা বুঝি। একটা কপার সালফেটের দ্রবণ দেওয়া আছে, এটা ঘনমাত্রা হচ্ছে 0.8 মোলার, আয়তন হচ্ছে 50 ml। সেখানে আমি 2 অ্যাম্পিয়ার তড়িৎ 30 মিনিট ধরে চালনা করলাম। কত সময় ধরে? 2 অ্যাম্পিয়ার তড়িৎ 30 মিনিট ধরে। এক নম্বর যে কোশ্চেনটা সেটা হতে পারে, সেটা হচ্ছে যে তড়িৎ চালনার ফলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে, যে তড়িৎ চালনার ফলে ক্যাথোডে কতটি ধাতব পরমাণু জমা হবে। কি কতটি ধাতব পরমাণু জমা হবে, এটা এভাবে করতে পারে যে তড়িৎ চালনার ফলে কতটি কপার পরমাণু বিমুক্ত হবে, চার্জ বিমুক্ত হবে। একই কথা স্যার, চার্জ বিমুক্ত হওয়া বা কতটি পরমাণু জমা হওয়া একই কথা। ঠিক আছে, সর্বশেষ যে কোশ্চেনটা, এটা আমরা রিপোজিটর দিয়ে রাখি, কারণ এই ফ্যারাডে সূত্রের উপর বেস করে এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি হয়ে থাকে, যে কি তড়িৎ চালনার ফলে দ্রবণের ঘনমাত্রার কিরূপ পরিবর্তন ঘটবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই টপিকটার উপর। এবার আসি আমরা আনসার গুলো একটু দেখি। আমি উদ্দীপকটা বুঝতেছি না, উদ্দীপকটা যেমন আছে তা রেখে দিচ্ছি। দেখো, আমাদের এক নাম্বার যে কোশ্চেনটা বলা হয়েছে, তড়িৎ চালনার ফলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে। তাহলে ফর্মুলা কি? ধাতুর পরিমাণ জানতে চাইছে, তাহলে ডাব্লিউ লাগবে, তাই না? আর ডাব্লিউ সমান সমান কি? জেড আই টি। আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু জেড আই টি। জেড জেড মানে হচ্ছে এম ডিভাইডেড বাই ই এফ, তার সাথে গুণ আছে আই ইন্টু টি। তোমরা অনেকে হয়তোবা ডাব্লিউ সমান সমান এম আই টি বাই ই এফ এই ফর্ম আকারে শিখছো, একই কথা, কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, এম এম হচ্ছে যে ধাতুটা জমা হবে তার পারমাণবিক ভর। তোমরা অনেকে পরীক্ষার হলে পুরা কপার সালফেটের ভর নিয়ে নাও, না, ধাতু কিন্তু কপার, জমা হবে কে? কপার। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5। কপারের যোজনী হচ্ছে 2, আর এফ এর মান তো সবসময় ফিক্সড 96,500 কুলম। আই এর মান দেওয়া আছে 2, এবং টি এর মান 30 মিনিট, তাকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ করতে হবে। তো হিসাব যদি করি, আমি ক্যালকুলেটর চাপলে এখানে মানটা পাবো 1.184 গ্রাম। কত পাবো? 1.184 গ্রাম। এবার আসি, এটা গেল আমাদের এক নম্বর কোশ্চেনের আনসার। ঠিক আছে, অবশ্যই তোমরা একটু দেওয়া আছে দিয়ে লিখবা, জিনিসটা সুন্দর দেখাবে, নিচে নিচে লিখবা। আমি জায়গা বাঁচানোর জন্য এভাবে লিখে ফেলছি। এবার আসি 2 নম্বর কোশ্চেনের আনসার। কি বলা হয়েছে? যে আমার পরিচালনার ফলে ক্যাথোডে কতটি ধাতব পরমাণু, মানে কপারের পরমাণু কতটা জমা হবে। স্যার দেখো তো, ওই যে আমি সূত্র দিয়েছিলাম পরমাণু সংখ্যা ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইন্টু কি অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? তাহলে ডাব্লিউ কোনটা হবে? ডাব্লিউ হবে এই যে 1 নং আমি যে ডাব্লিউটা বের করেছি সেটাই। একই সূত্র ইউজ করে তুমি কি করবা, একের জায়গায় এখন 2 দিয়ে তবুও সেম ভাবে ডাব্লিউটা বের করবা। বের করার পর তুমি কি করবা, ফর্মুলা আছে, সুতরাং পরমাণুর সংখ্যা বা সঞ্চিত পরমাণুর সংখ্যা n ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইন্টু আমাদের 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এবং নাম্বার যেটা ডাব্লিউ সেটা হচ্ছে 1.184, আর এম হচ্ছে 63.5। হিসাব যদি করি তার সাথে গুণ হবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, এতটি কি পরমাণু, এতটি পরমাণু। তাহলে আমি যদি মানটা একটু হিসাব করি ক্যালকুলেটরে, 1.184 ইন্টু 6.02 ইন্টু 10 to the power 23 divided by 63.5, আমার আসে 1.12 into 10 to the power 22।
1.12 ইন্টু 10⁻22 এতটি পরমাণু। তার মানে তড়িৎ চালনার ফলে এখানে কি হবে, ক্যাথোডে এতটি কপারের পরমাণু জমা হবে। এটা গেল আমাদের গ নাম্বার কোশ্চেনের আনসার। এবার আসি 3 নাম্বার যে কোশ্চেনটা, ঠিক আছে, সেটার আনসারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমার এই যে দ্রবণটা এখানে কি আছে, কপার, তাই না? শুরুতে সে কপার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এখন আমি কি করি নাই, তড়িৎ চালনা করি নাই। আমি কি করলাম, তড়িৎ চালনা করলাম। তড়িৎ চালনা করলে এই দ্রবণ থেকে কিছু কপার কি হবে, ক্যাথোডের গায়ে গিয়ে লেগে যাবে, তাই না? ক্যাথোডের গায়ে জমা হবে। ক্যাথোডের গায়ে যখন সে জমা হয়ে গেল, সে কি আর দ্রবণে আছে? সে কিন্তু দ্রবণে নাই। তাহলে আমি যদি তার ঘনমাত্রা হিসাব করতে চাই, যে চলে গেছে তাকে কি আর এখন হিসাব করতে পারবো? তাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। এইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে শুরুতে কতটুকু ছিল, চলে যাওয়ার পর কতটুকু আছে, সেইটা ইউজ করে কি ঘনমাত্রা বের করবো এবং আমার ঘনমাত্রার পরিবর্তনটা চেক করব। তাহলে আমি একটু কোশ্চেনটা মুছে দিচ্ছি, কারণ আমার পুরোটা জায়গা লাগবে। আসি, প্রথমে আমার জানতে হবে তড়িৎ চালনার আগে কতটুকু ছিল, যে তড়িৎ চালনার পূর্বে বা আগে, তড়িৎ চালনার পূর্বে কপারের পরিমাণ, এটা আমাকে আগে বের করতে হবে। তাহলে এটা আমি কিভাবে বের করবো, যেহেতু তড়িৎ চালনা করি নাই, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ডাব্লিউ, এটাকে ডাব্লিউ1 দিলাম, এটা সমান সমান হবে এস এম ভি বাই 1000। ঠিক আছে, এস দেওয়া হচ্ছে আমাদের 0.8, এস 0.8, এম তো ফিক্সড, কপারের জন্য 63.5, ভি 50 ml দিচ্ছে, ডিভাইডেড বাই 1000। যদি আমি হিসাব করি, মানটা আসে 2.54 গ্রাম। কত আসে? 2.54 গ্রাম। তার মানে তড়িৎ চালনা করার আগে এই মুহূর্তে কতটুকু আছে? 2.54 গ্রাম কপার এই দ্রবণে আছে। এখন আমি তড়িৎ চালনা করব। তড়িৎ চালনা করলে কি হবে, দ্রবণ থেকে কপার চলে যাবে। তড়িৎ চালনার ফলে ক্যাথোডে সঞ্চিত কপারের পরিমাণ, এটাকে দেই W2। W2 ইকুয়াল টু কি হবে, ZIT। Z মানে M ডিভাইডেড বাই E ইনটু F, I ইনটু T। M ছিল 63.5, 2 ইনটু 96,500, I এর মান হচ্ছে 2, T হচ্ছে 30 গুণ 60। আমরা অলরেডি এটা হিসাব করে রাখছিলাম 1.184 গ্রাম। তাহলে এটা ক্যাথোডে সঞ্চিত হয়েছে কতটার মানে কি, সে দ্রবণ থেকে চলে গেছে এতটুকু, দ্রবণ থেকে এই অংশটা কি হয়েছে, দ্রবণ থেকে বের হয়ে গেছে, আর দ্রবণে নাই। সুতরাং আমার লাগবে কি, দ্রবণে কতটুকু বাকি আছে। তো সুতরাং দ্রবণে কপার বাকি আছে, ডাব্লিউ লিখি, এটা সমান হবে W1 মাইনাস W2। W1 হচ্ছে আমাদের 2.54 আর চলে গেছে 1.184। ঠিক আছে, আমি যদি হিসাব করি মানটা, 2.54 minus 1.184, আমার আসে 1.356 গ্রাম। এতটুকু কি আছে আমার দ্রবণে বাকি আছে এখন। তাহলে ঘনমাত্রা যে এখন আমি নতুন ঘনমাত্রাটা হবে, সেটা কি হবে, যতটুকু বাকি আছে তার জন্য। তাহলে সুতরাং দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা, এটাকে নাম দিলাম স্যার এস প্রাইম। এস প্রাইম সমান সমান হবে কত, এই যে 1000 W বাই MV। মনে আছে সূত্রগুলো দিয়েছিলাম, বলছিলাম কাজে লাগবে। তাহলে 1000 W হচ্ছে যেটা বাকি আছে 1.356, M হচ্ছে 63.5 আর V হচ্ছে আমাদের 50। যদি আমরা হিসাবটা করি, হিসাবটা করলে আমাদের এরকম একটা মান আসবে 0.43 মোলার। যদি হিসাব করে দেখো এরকম কিছু একটা পাওয়ার কথা। আচ্ছা, এবার আসি। সুতরাং দেখো, আগে তার ঘনমাত্রা ছিল 0.8 মোলার, এখন হয়ে গেছে 0.43 মোলার। তাহলে কি ঘনমাত্রা কমে গেছে। সুতরাং দ্রবণের ঘনমাত্রা হ্রাস পায় 0.8 মাইনাস 0.43। হিসাব যদি করি আমি পাবো 0.37 মোলার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আশা করতেছি ফ্যারাডে সূত্র রিলেটেড যে ম্যাথ গুলো আছে তোমরা পরীক্ষা হলে ইনশাআল্লাহ আনসার করতে পারবা। ঠিক আছে, এবার আসি এই চ্যাপ্টারের সেকেন্ড যে টপিক,
এবার আসি এই চ্যাপ্টারের সেকেন্ড যে টপিক গ্যালভানিক কোষ, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, গ্যালভানিক কোষ আমাদের কি হয় এই জায়গাটাতে, আমাদের রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়, তড়িৎ উৎপন্ন হয়, তাই না? এতক্ষণ যে করেছে সেটা ছিল তড়িৎ বিশ্লেষ্য কোষ। সেখানে আমি নিজে ব্যাটারির মাধ্যমে তড়িৎ চালনা করতাম, তার ফলে কি হইতো, বিক্রিয়া হইতো। আর এখন বিক্রিয়ার ফলে কি হবে, তড়িৎ উৎপন্ন হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে কি আসছে সব ডিটেলস আলোচনা করবো না, আমরা ফর্মুলা শিখবো এবং সেটা দিয়ে কিভাবে ম্যাথ করা যায় সেটা দেখবো, যেহেতু আমাদের পরশুদিন পরীক্ষা। আসি, এই কোষ বিভব, গ্যালভানিক কোষের কোষ বিভব নির্ণয়ের জন্য আমরা সূত্র শিখবো দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ই নট সেল ইকুয়ালস টু ই অক্স অ্যানোড প্লাস ই রেড ক্যাথোড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আরেকটা সূত্র আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই সেল equals to E naught cell minus RD by NF গুণ উপরে হবে উৎপাদ আয়নের ঘনমাত্রা। কি উৎপাদ আয়নের ঘনমাত্রা, হার ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, ঘনমাত্রা। নিচে হবে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। নিচে কি হবে, বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র। স্যার দুইটা সূত্র তো পাইলাম, কোন সূত্র কখন বুঝবে, কেমনে বুঝবো সেটা বলতেছে। সেটা বলার আগে কোনটা কি বুঝায় স্যার আগে সেটা একটু বলে নিই। ই সেল ইনর সেল দুইটাই কোষ বিভব বোঝায়। ইনর সেল মানে হচ্ছে প্রমাণ কোষ বিভব, ঠিক আছে, আর ই সেল মানে হচ্ছে যে কোনো অবস্থায় কোষ বিভব। ঠিক আছে, দুইটাই কিন্তু কোষ বিভব বোঝায়। আমি আসি ই অক্স অ্যানোড, এটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব, অ্যানোডের জারণ বিভব। ই অক্স অ্যানোড মানে কি, অ্যানোডের জারণ বিভব। ই রেড ক্যাথোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব। ঠিক আছে, আর এর মান তো আমরা আগে থেকে জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। কেউ কিন্তু ভুলেও এখানে 0.0821 দিয়ে না, কত হবে এটা, 8.314। টি, টি হচ্ছে আমাদের তাপমাত্রা। টি কত, তাপমাত্রা। উদ্দীপকে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে তো হইলই, যদি না দেওয়া থাকে তাহলে টি আমি ধরে নিব 298 কেলভিন। না দেওয়া থাকলে কি কত ধরে নিব, 298 কেলভিন। আর দেওয়া থাকলে যেটা দেওয়া আছে সেটাকে কেলভিনে নিয়ে যত আসে। ঠিক আছে, এন, এন হচ্ছে লেনদেনকৃত ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রনের তুল্য সংখ্যা বলা হয় অনেক জায়গায়, লেনদেনকৃত ইলেকট্রনের সংখ্যা। এই জিনিসটা, এই যে এন এর মানটা, এটা আমরা ম্যাথ করতে গিয়ে আরো ভালোভাবে বুঝবো। এফ, এফ তো সবসময় ফিক্সড। এফ কত, 96,516। এই হচ্ছে আমাদের কোনটা কি বুঝায়। এবার আসি দুইটা সূত্রের মাঝে কখন আমি কোনটা ইউজ করব। আমি শুধুমাত্র একটা বলে দিই যাতে তোমাদের প্যাচ না লাগে। এই যে সেকেন্ড সূত্রটা, এটা আমি ইউজ করব যদি ইএমএফ বা কোষ বিভব বা পরিচালক বল জানতে চাই। ঠিক আছে, পরিচালক বল জানতে চাই যখন কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, যখন ঘনমাত্রা দেওয়া আছে। উদ্দীপকে যদি আমার ঘনমাত্রা দেওয়া থাকে এবং ইএমএফ কোষ বিভব অথবা তড়িৎচালক বল, এটা আসলে একই জিনিস, এটা যদি জানতে চাই তখন আমি কি করব, আমার ই সেলের যে সূত্র, এই সূত্রটা ব্যবহার করব। এটা ছাড়া বাকি যত জায়গা আছে সকল জায়গাতে আমি বের করবো কি, ই নট সেল। বাকি সকল জায়গা মানে স্যার যদি এরকম হয় এই কোষ বিভব জানতে চাইছে কিন্তু ঘনমাত্রা দেওয়া নাই, তখন তখন আমি বের করবো কোনটা, এই সূত্রটা দিয়ে, ই নট সেল। যদি আমাকে বলা হয় যে এই দ্রবণটাকে এই ধাতু নির্মিত পাত্রে রাখা যাবে কিনা, তখন আমি কোনটা করব, পাত্রে রাখা যাবে কিনা কোশ্চেন, তখন আমি বের করবো এই নট সেল। যদি আমাকে বলা হয় স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে কিনা, এমন ধাতুকে অমুক দ্রবণকে অমুক পাত্রে রাখলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে কিনা, তখন আমি কোনটা করবো স্যার, ই নট সেল। বুঝতে পারছি বিষয়টা? এবার আসি আমরা কোশ্চেন দেখি, সেটা দেখে দেখে সেটা সলভ করার পাশাপাশি আমরা জিনিসটা মানে পড়াটাও শিখে নেবো ইনশাল্লাহ।
দেখেন আমার একটা একটা ধাতু, তার জন্য এই যে বিভবটা দেওয়া আছে এটাকে বলা হয় জারণ বিভব। স্যার জারণ বিভব যে এটা কিভাবে বুঝবো? দেখেন আমি যে চার্জটা দিছি সেটা দিছি পরে। যদি আমার এরকম হয় স্ল্যাশের পরে আমার চার্জ থাকে, স্ল্যাশের পরে যদি চার্জ থাকে, তখন আমি সেটাকে কি জারণ বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি স্যার? জারণ। তাহলে এটা কি বোঝাচ্ছে? তার জারণ বিভব। যদি চার্জ স্ল্যাশের আগে হয় আর চার্জ ছাড়াটা পরে হয়, সেটা বোঝায় কি বিজারণ বিভব। তো এটা কি বোঝাচ্ছে? বিজারণ বিভব। সেম ভাবে এটা যেটা, এটাও বোঝাচ্ছে কি বিজারণ বিভব। এখন একটা ধাতুর যদি আমি জারণ বিভব জানি, বিজারণ বিভব কি বের করতে পারবো? স্যার পারবো। কিভাবে? জাস্ট জারণ বিভবের যে মানটা আছে সেই মানটার সামনের যে চিহ্নটা সেটা চেঞ্জ করে দিলেই হবে। প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে কি প্লাস। সেম ভাবে বিজারণ বিভব দেওয়া থাকে, জারণ বিভবে নেওয়া যাবে যাবে কি সেম সিস্টেম। বিজারণ বিভবের যে মান সেটার চিহ্নটা যদি পরিবর্তন করে দেই তাহলেই হয়ে যাবে কি জারণ বিভব। বুঝতে পেরেছি স্যার? আসি এবার আমাকে কোশ্চেন করছে এ এবং বি দ্বারা গঠিত কোষের কোষ বিভব নির্ণয় করা, এবং আরেকটা কোশ্চেন করছে বি এবং সি এর মাঝে কোনটিকে এ নির্মিত পাত্রে রাখা যাবে। এই হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন। আসি প্রথমে গ নাম্বার কোশ্চেনটা বলছে কি, এই যে এ এবং বি এই দুইটা দ্বারা গঠিত যে কোষ, কোষের কোষ বিভব নির্ণয় করো। তার কোষ বিভব চাইছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমি কি বের করবো? ই সেল না ইনর সেল? অবশ্যই ই সেল। যেহেতু কোষ বিভব চাইছে এবং উদ্দীপকে ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে কি বের করতে হবে? ই সেল। ঠিক আছে? তো ই সেল বের করতে হলে আমার ইনর সেল অবশ্যই লাগে, কারণ ই সেলে আমার ইনর সেল আছে। এখন আমি যখন এটা করব, আমার প্রথম যে কাজ, আমি যদি ফুল মার্ক পেতে চাই, আমাকে জারণ অর্ধকোষ বিক্রিয়া আর বিজারণ অর্ধকোষ বিক্রিয়া অবশ্যই অবশ্যই লিখতে হবে। জারণ অর্ধকোষ বিক্রিয়া। স্যার জারণ কার ঘটবে আমি কিভাবে বুঝবো? দেখেন এটা আছে জারণ বিভব, এটা কি জারণ বিভবে আছে? না, এটা বিজারণ বিভবে আছে। আমি সবগুলোকে জারণে কনভার্ট করব। যাদের যাদের মাঝে কোষ, যেমন এখানে এ এবং বি দ্বারা গঠিত কোষ, দুইটাকে কি নিব? জারণে নিব। তাহলে এটা জারণের মান কত? 0.76 ভোল্ট। এটা জারণ বিভবের মান কত? 0.76 ভোল্ট। এটার বিজারণ বিভবের মান হচ্ছে -1.6 ভোল্ট। তাহলে এটার জারণ বিভবের মান কত হবে? জারণ বিভবের মান হবে প্লাসের 1.6 ভোল্ট। এবার চিন্তা করো তো, একটা হচ্ছে 0.76 ভোল্ট আর এটা হচ্ছে প্লাসের 1.76 ভোল্ট। স্যার বড় কোনটা? অবশ্যই 1.6 ভোল্ট। তাহলে দুইটার জারণ বিভবের মাঝে যার জারণ বিভবের মান বেশি সেটার কি হবে? জারণ, আর অন্যটার হবে বিজারণ। তাহলে এখানে জারণ ঘটবে কার? জারণ ঘটবে বি এর। বি যে ধাতুটা আছে তার কি ঘটবে? জারণ ঘটবে। জারণ ঘটলে আগে জারণের সময় আগে লিখতে হয় ধাতু, তাহলে এটা হবে বি। সে উৎপন্ন হবে কিসে? এই যে দেওয়া আছে আমার উদ্দীপক বি থেকে বি3 প্লাস। তাহলে তার আয়নটা হবে বি3 প্লাস। তার আয়নটা কি হবে স্যার? বি3 প্লাস। সেই সময় সে ইলেকট্রন ত্যাগ করবে তিনটা। স্যার তিনটাকে আমরা বুঝছি, দেখো এখানে কোনো কিছু নাই, এখানে 3, তার মানে ইলেকট্রন ছাড়বে কয়টা? তিনটা। জারণ যেহেতু ছাড়ে তার মানে মাইনাস, এবং এখানে কি 3 এর জন্য 3 ইলেকট্রন। এটা হলো জারণ অর্ধকোষ বিক্রিয়া। এবার আসি বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। বিজারণ কার ঘটবে? বি এর যেহেতু জারণ ঘটছে, আর কোষ হচ্ছে এ এবং বি এর, তাহলে বাকি আছে কি এ। তাহলে এ এর কি ঘটবে? বিজারণ। বিজারণে আগে কি লিখতে হয়? চার্জ। তাহলে এ এর চার্জ কত? A2 প্লাস। তাহলে আগে হবে A2 প্লাস, স্থির চিহ্নের ওই পাশে হবে কি? এ ধাতুটা, এই যে এ।
দেখো 2 প্লাস থেকে 2, তাহলে সে ইলেকট্রন কয়টা গ্রহণ করবে? এই যে 2টা ইলেকট্রন। এখন দেখো, যদি আমার দুইটা সংখ্যা সমান হয়ে যেত নর্মাল যোগ করে দিতাম, কোনো অসুবিধা ছিল না। এখানে সে ইলেকট্রন ছাড়তেছে 3টা, সে গ্রহণ করতেছে কয়টা স্যার? 2টা। সমতা হয় নাই, তাহলে আমাকে সমতা করতে হবে। এটাকে ধরে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ। দেখো, 1 নংকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 3 দুগুণা 6, 2 নংকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণা 6, তাহলে দুইটা কি হয়? সমান হয়ে যায়। তাহলে 1 নংকে গুণ করবো আমি 2 দ্বারা, আর 2 নংকে গুণ করবো আমি 3 দ্বারা, পরে তাদেরকে কি করে দিব? যোগ করে দিব। 2 দ্বারা গুণ করলে 2b মাইনাস 6 ইলেকট্রন বিক্রিয়া করে আমাদের উৎপন্ন হবে কি? 2b 3 প্লাস। আর ওটাকে 3 দ্বারা গুণ করলে এটা হবে 3a2 প্লাস, প্লাসের 6 ইলেকট্রন, এবং এখানে 3 দ্বারা গুণ হলে হবে কত? 3a। যদি তাদেরকে এবার আমি যোগ করে দিই, এখানে মাইনাসের 6 ইলেকট্রন প্লাসের 6 ইলেকট্রন কি হবে? কাটা চলে যাবে। তাহলে পুষ বিক্রিয়া যেটা হবে, পুষ বিক্রিয়া সেটা হবে কত? আমাদের 2b প্লাস 3a2 প্লাস, আর 3 চিহ্নের ওই পাশে আছে কে? 2b 3 প্লাস, প্লাস হচ্ছে আমাদের 3a। এখন আমার কি করতে হবে? তার প্রথমে ইনর সেল বের করবো, তারপর ই সেলটা বের করবো। আচ্ছা, ইনর সেল। ইনর সেল সমান সমান ই অক্স অ্যানোড প্লাস ই রেড ক্যাথোড। এই হচ্ছে আমাদের ইনর সেলের সূত্র। ই অক্স অ্যানোড, অ্যানোডের জারণ বিভব। অ্যানোড হিসেবে কে কাজ করতেছে? যে জারিত হয়েছে। জারিত হয়েছে কোনটা স্যার? বি। বি কি হয়েছে? বি এর জারণ হয়েছে, এই যে জারণ অর্থ কোষ বিক্রিয়া। তবে বি এর লাগবে জারণ বিভব। এটা ছিল বিজারণ বিভব, জারণ বিভব বের করছিলাম কি? এইটা, যে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে বি এর জারণ বিভবের মান হচ্ছে প্লাসের 1.6, প্লাসের 1.6। এবার আসি বিজারণ, ই রেড ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব, যার বিজারণ হয়েছে তার বিজারণ বিভব। এই যে আমার বিক্রিয়াতে বিজারণ কার হয়েছে স্যার? এ এর হয়েছে। এই বিক্রিয়া যদি না দাও 2 মার্ক তোমার এমনিতেই নেয় 3 এর মাঝে, আর বিক্রিয়া না দিলে এই জিনিসে অবশ্যই অবশ্যই ভুল হবে। তাহলে এ এর কি ঘটছে? বিজারণ। তাহলে এ এর এই যে যে মানটা দেওয়া আছে, এটা কি বিজারণ বিভব? না, এটা হচ্ছে আমার জারণ বিভব। এই মানটা কি স্যার? আমার জারণ বিভব। কেমনে জারণ বিভব? এই যে 2 প্লাসটা কি আছে, মানে এ 2 প্লাস যে অংশটা, এটা এই স্ল্যাশের পরে আছে, তার মানে এটা জারণ বিভব। এটার বিজারণ বিভবের মান কি? আমি বলছিলাম জারণ বিভবের মান যত হবে তার চিহ্নটা চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে? বিজারণ বিভব। তো এটা যেহেতু প্লাসের 0.76, আমার চিহ্নটা চেঞ্জ করে দিলে হবে কত? মাইনাস 0.76। এটা হবে তার বিজারণ বিভব। তাহলে 1.6 প্লাস মাইনাস 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 0.76, এটা যদি হিসাব করি আমার আসবে 0.84 ভোল্ট। কত আসবে? 0.84 ভোল্ট। এটা কার মান পাইছি? ই নট সেলের মান। কিন্তু আমার তো ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমার লাগবে কার মান? আমার লাগবে হচ্ছে ই সেলের মান। কার মান লাগবে? ই সেলের মান। তো এবার আমি ই সেল বের করার সূত্রে চলে যাই। এই জিনিসটা আমি রাখতেছি কারণ আমার এখন কাজে লাগবে বোঝানোর জন্য। আমি ই সেলে যাই, এখান থেকে টান দিয়ে উপরে নিয়ে গেছি। ই সেল, ই সেলের সূত্র কি ছিল মনে আছে স্যার? ই নট সেল মাইনাস আর টি বাই এন এফ। এটা কি কিন্তু স্যার না বুঝতে বললো, আর টি বাই এন এফ লন, উপরে হবে উৎপাদ আয়ন। স্যার তীর চিহ্নের ডান পাশে যারা, তারা হচ্ছে উৎপাদ। এখানে আয়ন কোনটা? বি3 প্লাস। তাহলে উপরে হবে বি3 প্লাস আয়নের ঘনমাত্রা, কিন্তু এখানে একটা 2 আছে না, তাহলে এখানে সহগ হবে 2। যদি এখানে কোনো কিছু না থাকতো বা পাশে, তাহলে কোনো পাওয়ার বসতো না, ঠিক আছে? নিচে হবে বিক্রিয়ক আয়ন, তীর চিহ্নের বা পাশে হচ্ছে বিক্রিয়ক, এখানে আয়ন কোনটা? আয়ন হচ্ছে A2 প্লাস। তাহলে এটা হবে কি? A2 প্লাস আয়নের ঘনমাত্রা, তার সাথে সহগ আছে 3, তাহলে পাওয়ার হবে কিউব। এবার আমি যদি মানগুলো একটু বসাই, ই নট সেলের মান আমি হিসাব করে বের করেছি 0.84 মাইনাস আর এর মান 8.314, টি হচ্ছে 298 কেলভিন। 298 কেন? কারণ আমার উদ্দীপকে কিছু দেয় নাই, যদি দেওয়া থাকতো আমি সেই মানটা নিতাম। এন, এন হচ্ছে ল্যান্ডেনকৃত ইলেকট্রন, সমতা করার পর ইলেকট্রনের সংখ্যাটা। এই ইলেকট্রন কয়টা ছিল স্যার? 6টা না? সমতা করার পর একজন 6টা ছাড়তেছে আর একজন 6টা গ্রহণ করতেছে, তাহলে এন এর মান কত? 6। আর এফ এর মান হচ্ছে 96,500 লন বি3 প্লাস এর ঘনমাত্রা, মানে বি এর ঘনমাত্রা। বি এর ঘনমাত্রা কত? বি এর ঘনমাত্রা হচ্ছে 0.4, তার উপর হবে স্কয়ার।
নিচে হচ্ছে এ এর ঘনমাত্রা, সেটা হচ্ছে 0.5 তার উপর কিউব। এবার আমরা যদি ক্যালকুলেশনটা করি আমাদের মানটা পেয়ে যাব। আমি হিসাব নিকাশ করে মানটা পেয়েছি 0.83 ভোল্ট। কত পেয়েছি? 0.83 ভোল্ট। বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, এই হচ্ছে আমাদের কি এ ও বি দ্বারা গঠিত কোষের কোষ বিভব। এই টাইপের আপনারা যেই কোশ্চেন গুলা মানে টেস্ট পেপারে ভাবে সলভ করে নেবেন, কোনো সমস্যা হলে স্যারকে হোয়াটসঅ্যাপে জানাবেন। এবার আসি ঘ নাম্বার কোশ্চেনটা আমরা চলে যাই। ঘতে আমার বলা হয়েছিল বি এবং সি দ্বারা গঠিত, বি এবং সি কে বি এবং সি এর মাঝে কোনটিকে এ নির্মিত পাত্রে রাখা যাবে। আবার বলতেছি, ঘ নাম্বার কোশ্চেনটা কি ছিল? বি ও সি এর মাঝে কোনটিকে এ নির্মিত পাত্রে রাখা যাবে, মানে এ ধাতু দ্বারা একটা পাত্র বানায় সেটাতে রাখা যাবে কোনটাকে, বি এর দ্রবণকে নাকি সি এর দ্রবণকে। স্যার, যখনই কোশ্চেনটা চলে আসবে পাত্রে রাখা যাবে কিনা, তখন কার জারণ হবে বোঝার জন্য আর কোনো জারণ বিভবের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। কেন? সহজ কথা, তুমি যত বড় ক্ষমতাধর লোকই হও, আমার বাড়িতে আসছো, কথা চলবে আমার, সহজ তাই না? সেম কনসেপ্ট, যার পাত্র তার সবসময় কি হবে? জারণ। যে ধাতু দ্বারা পাত্রটা তৈরি, ঠিক আছে, সেই ধাতুর সবসময় কি হবে? জারণ হবে। তো এটা চাইলে তুমি লিখে নিতে পারো, ঠিক আছে, যে যে ধাতু দ্বারা পাত্র নির্মিত তার সবসময় জারণ। এই কোশ্চেনে কি হবে? তার জারণ। পাত্রটা যে ধাতুর তৈরি তার হবে জারণ, অপরজনের হবে কি? বিজারণ। এবার তার জারণ বিভব বেশি হোক কম হোক কিচ্ছু আসে যায় না, ঠিক আছে, ঘনমাত্রা দেওয়া থাকুক না থাকুক তাতেও কিচ্ছু আসে যায় না। আবার কি হবে? পাত্র বলছে মানে কি, এখানে আমাদের জারণ হবে যে ধাতু দ্বারা পাত্র তৈরি তার। আর আমি বের করবো কি? ই নট সেল। কি বের করবো? ই নট সেল। বুঝতে পেরেছি স্যার? তাহলে এখানে আমার দুইবার বের করতে হবে, দুইবার। একবার বি কে যখন আমি এতে রাখবো, ঠিক আছে, ঘ নম্বরের আনসার, বি কে এ নির্মিত পাত্রে রাখলে, স্যার বি কে যখন আমি এতে রাখবো, আমার প্রথমে আসি জারণ অর্ধকোষ বিক্রিয়া। জারণ অর্ধকোষ বিক্রিয়া কি হবে? এবার জারণ কার ঘটবে স্যার? এ এর। আমি কি বলছি? পাত্র কার তৈরি? এ এর তৈরি। যদিও অলরেডি আমি এ এবং বি এর জন্য যখন করছিলাম আগেরটাই, কি কার জারণ হচ্ছিল? বি এর, কিন্তু এখন কি বলছে? পাত্রটা এ এর, তাহলে জারণ হবে কার? এ ধাতুর। তাহলে এ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে এ2 প্লাসে পরিণত হবে। এবার আসি বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। সেখানে কি হবে? বি3 প্লাস সে তিনটা ইলেকট্রন গ্রহণ করে বি ধাতুতে পরিণত হবে। এটাকে দিয়ে 1 নং সমীকরণ, এটাকে দিয়ে 2 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে সমতা করার জন্য 1 নং রে গুণ করবো আমরা এখন 3 দ্বারা, 2 নং কে গুণ করবো 2 দ্বারা, পরে আমরা যোগ করে দিব। তাহলে 3a মাইনাস 6 ইলেকট্রন বিক্রিয়া করে হয়েছে 3a2 প্লাস, এখানে 2b3 প্লাস প্লাসের 6 ইলেকট্রন বিক্রিয়া করা হবে আমাদের 2b। যদি আমি যোগ করে দেই আমি কি পাবো? ওভারঅল কোষ বিক্রিয়া পাবো। যোগ করে দিয়ে আমি কি পাবো? কোষ বিক্রিয়া। তবে -6 প্লাস 6 কাটা, আমার 3a প্লাস 2b3 প্লাস বিক্রিয়া করে আমার উৎপন্ন হবে 3a2 প্লাস প্লাস 2b। তাহলে সুতরাং ই নট সেল সমান সমান কি হবে? ই অক্স অ্যানোড প্লাস ই রেড ক্যাথোড। ই অক্স অ্যানোড, অ্যানোডের জারণ বিভব, এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে এ, যার জারণ ঘটছে। এ এর জারণ বিভবের মান কত স্যার? এটা তার জারণ বিভব 0.76। তো এর জারণ বিভব হচ্ছে 0.76 প্লাস বি এর বিজারণ বিভব। স্যার বি এর বিজারণ বিভব দেওয়া আছে, এই যে বিজারণ, এই যে বিজারণ বিভব কত? এটা মাইনাস এর 1.6। তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস প্লাস, এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস ছিল,
প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের 1.6, যদি আমি হিসাব করি আসবে মাইনাসের 0.84 ভোল্ট। কত আসবে? মাইনাসের 0.84 ভোল্ট। আর ই নট সেলের মান যদি আমার 0 থেকে কম আসে, নেগেটিভ কোনো মান আসে, তাহলে ওইখানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে না। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে কি? ধরো তুমি একটা পাত্রে ধরো একটা কোনো সলিউশন রাখছো, এখন পাত্রের সলিউশন যদি নিজে নিজে পাত্রের সাথে বিক্রিয়া করে পাত্রকে ফুটা করে ফেলে, ক্ষয় করে ফেলে, সেক্ষেত্রে কি স্যার তুমি রাখতে পারবা না? তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া মানে নিজে নিজে বিক্রিয়া করে ফেলা। তাহলে এখানে যেহেতু ই নট সেলের মান মাইনাসের, তাহলে সে নিজে নিজে বিক্রিয়া করবে না, তার মানে কি এটাকে ওই পাত্রে রাখা যাবে। সুতরাং যেহেতু ই নট সেল লেস দেন 0, তাই স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না, বিধায় বি কে এ নির্মিত পাত্রে রাখা যাবে। বি কে এ নির্মিত পাত্রে রাখা যাবে। তাহলে বি কে এতে রাখা গেছে, এটা আমি শিওর হয়ে গেছি। এবার আসি কার পালা? সি কে এতে রাখা যায় কিনা আমি সেটা চেক করব। তাহলে এবার সি এর পালা। সি কে এ নির্মিত পাত্রে রাখলে আসি জারণ অর্ধকোষ বিক্রিয়া। জারণ কার ঘটবে? অবশ্যই এ এর, কারণ এ এর পাত্রে রাখছি। তাহলে এ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে A2+ পরিণত হবে। এবার আসি বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। বিজারণ কার ঘটবে? সি এর। তাহলে C2+ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সিতে পরিণত হবে। যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে আমার আর কোনো কাজ নেই, এখন জাস্ট যোগ করে দিব। কি করে দেব? যোগ করে দিব। কোষ বিক্রিয়া। -2 ইলেকট্রন +2 ইলেকট্রন কি কাটাকাটি চলে যাবে। তাহলে A+C2+ বিক্রিয়া করে A2++ হচ্ছে আমাদের সি। এটাই হচ্ছে আমাদের কি? আমাদের কোষ বিক্রিয়া। এবার আমি বের করবো কি? ই নট সেল। ই নট সেল সমান আমরা জানি ই অক্স অ্যানোড প্লাস ই রেড ক্যাথোড। ঠিক আছে? ই অক্স অ্যানোড, অ্যানোডের জারণ বিভব, অ্যানোড হিসেবে কাজ করতেছে এ, যার জারণ হয়েছে। তার জারণ বিভব কত? 0.76 ভোল্ট। 0.76 প্লাস, আর সি এর হবে কি? বিজারণ। এই যে সি এর বিজারণ হয়েছে, তাহলে সি এর বিজারণ বিভবের মান হচ্ছে মাইনাসের 0.44। তাহলে মাইনাসের 0.44, তো প্লাসে মাইনাসে পরে কি হয়ে যায়? প্লাসে মাইনাসে মিলে এটা হয়ে যায় মাইনাস এত ভোল্ট। তো এটা যদি হিসাব করি আমাদের আসবে 0.32 ভোল্ট। এই পাশে লিখি 0.32 ভোল্ট। এই মানটা কি স্যার? আমাদের 0 থেকে বড়, পজিটিভ একটা মান। পজিটিভ মানে কি? এই পাত্রে যদি এ পাত্রে যদি আমি সি এর একটা দ্রবণ রাখি, সেটা নিজে নিজে বিক্রিয়া করে ফেলবে পাত্রের সাথে, বিক্রিয়া করে পাত্রটা ক্ষয় করে ফুটা হয়ে বের হয়ে যাবে। তাহলে তো সংরক্ষণ আর করতে পারতেছি না। সুতরাং যেহেতু ই নট সেল গ্রেটার দেন 0, তাই স্বতঃস্ফূর্ত মানে অটোমেটিক আর কি, নিজে নিজে বিক্রিয়া ঘটবে বিধায় সি কে এ নির্মিত পাত্রে রাখা যাবে না। ঠিক আছে স্যার? তাহলে এই টাইপের কোশ্চেন, এই গ্যালভানিক কোর্সের কোশ্চেন গুলো তোমরা টেস্ট পেপার থেকে সলভ করো। কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমাকে দেখাবা, আমি তোমাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এবার আসি স্যার আমাদের লাস্ট টপিক, ঠিক আছে, ব্যাটারি। যারা নিয়মিত আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অনিয়মিত যারা, তারা ব্যাটারি দেখার কোনো প্রয়োজন নাই, তোমাদের সিলেবাসে ব্যাটারি ছিল না, তো ব্যাটারি তোমাদের আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে? নিয়মিত যারা আছো তারা ব্যাটারি গুলো দেখি। ব্যাটারির মাঝে আমরা শুধুমাত্র 3টা ব্যাটারি দেখবো। কয়টা? 3টা। একটা হচ্ছে লেড ব্যাটারি, একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, আর একটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। লেড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, আর কি? হাইড্রোজেন ফুয়েল সেল। প্রথমে আসি লেড ব্যাটারি।
ল্যাড ব্যাটারির আরেক নাম ল্যাড স্টোরেজ ব্যাটারি, অথবা অনেক জায়গায় এটাকে ল্যাড অ্যাসিড ব্যাটারি নামেও ডাকা হয়। ঠিক আছে, ল্যাড স্টোরেজ ব্যাটারি, ল্যাড অ্যাসিড ব্যাটারি, ল্যাড ব্যাটারি সবগুলো আসলে একই জিনিস, ঘাবড়ানোর কিছু নাই যে ভিন্ন কিছু আসছে। প্রথমে আমি তোমাদের বোঝার জন্য একটু তার গঠনটা আগে দেখাই, কারণ অনেক সময় আমাদের ফিগারে মানে কোশ্চেনে ফিগার দিয়ে দেয়। স্যার, ল্যাড ব্যাটারিতে আমাদের যে কোনো ব্যাটারির জন্য তিনটা ব্যাটারি, আচ্ছা তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তার অ্যানোড, ক্যাথোড আর তড়িৎ বিশ্লেষ্য। অ্যানোড, ক্যাথোড আর কি তড়িৎ বিশ্লেষ্য। অনেক সময় ফিগারে যদি দেয় তো অ্যানোড হিসেবে ল্যাড ব্যাটারিতে ইউজ হয়, মানে এরকম হরাইজন্টাল অনেকগুলা তড়িৎদ্বার থাকে, সরি ভার্টিক্যাল। তার অ্যানোড হিসেবে ইউজ হয় কি ল্যাড, ক্যাথোড হিসেবে ইউজ হয় ল্যাড অক্সাইড, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে মানে দ্রবণ হিসেবে এখানে ইউজ হয় সালফিউরিক অ্যাসিড। কি ইউজ হয়? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড থাকার কারণেই ল্যাড ব্যাটারিকে অনেক সময় ল্যাড অ্যাসিড ব্যাটারি নামেও ডাকা হয়। ঠিক আছে, তো এইটা আমি অনেক সময় এভাবেও দিতে পারি, এ হচ্ছে ল্যাড, ল্যাড অক্সাইড তোমাদের H2SO4। এরকম যখন দিলাম, এটা মানেও কি বোঝাবে? ল্যাড ব্যাটারি বোঝাবে, যে অ্যানোড হিসেবে ল্যাড, ক্যাথোড হিসেবে ল্যাড অক্সাইড, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আছে কি সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, একই জিনিস আমার। তো আসি, ল্যাড ব্যাটারি বা আমাদের এটা একটা রিচার্জেবল ব্যাটারি। কি রিচার্জেবল ব্যাটারি? আমি ইউজ করব, চার্জ শেষ হবে, আবার চার্জ দেবো, আবার ইউজ করবো, বারবার চার্জ দিয়ে ইউজ করা যায়, এটা একটা রিচার্জেবল ব্যাটারি। তো রিচার্জেবল ব্যাটারির বিক্রিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিসচার্জিং বিক্রিয়া, আর একটা হচ্ছে চার্জিং বা রিচার্জিং বিক্রিয়া। ডিসচার্জিং বিক্রিয়া কি? ধরো ফর এক্সাম্পল তুমি এখন মানে তোমার বাসা বাড়িতে কারেন্ট চলে গেছে, আইপিএস, তো আইপিএস এর ব্যাটারি গুলো সাধারণত ল্যাড ব্যাটারি হয়। ঠিক আছে, কারণ আইপিএস চলতেছে, চলতেছে যখন আইপিএস এর কি হবে, চার্জ শেষ হবে, ডিসচার্জ হবে, এটা হচ্ছে ডিসচার্জিং বিক্রিয়া। আবার যখন কারেন্ট চলে আসবে তখন আইপিএস এর কি হবে, চার্জ হতে থাকবে, সেটা হচ্ছে কি তার চার্জিং বিক্রিয়া। আমরা ডিসচার্জিংটা শিখবো, সেটা শিখলে চার্জিং এমনিতেই পারবো। আসি, প্রথমে তার ডিসচার্জিং বিক্রিয়াটা আমরা শিখবো। ডিসচার্জিং স্যার, অ্যানোডে বিক্রিয়া আমরা কি শিখবো? অ্যানোডে বিক্রিয়া। আমি ফুল ডিটেলসে যাচ্ছি না কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কারণ এত ডিটেলস এই মুহূর্তে তোমাদের মনে রাখার দরকার নাই। তোমরা সরাসরি, যেহেতু আমি একটা ক্র্যাশ কোর্সের মতো আসলে এটা, ঠিক আছে, সবকিছু সব ডিটেলস আলোচনা করি নাই শুরু থেকে, জাস্ট ফান্ডামেন্টাল যেটা না হলেই নয় সেটা আলোচনা করছি। সো আমি এখানে সরাসরি বিক্রিয়াটা লিখে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে মেমোরাইজ করে নিবা। আমাদের যেটা হবে, অ্যানোডে ল্যাড সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সালফিউরিক অ্যাসিডের সাথে পরে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ল্যাড সালফেট উৎপন্ন করবে এবং দুইটা H প্লাস আয়ন উৎপন্ন করবে। এটা হচ্ছে তার অ্যানোডে বিক্রিয়া। এবার আসি ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে ল্যাড অক্সাইড, এই যে সে যে ইলেকট্রনটা ছাড়ছে, এটা তার দিয়ে হয়ে এদিকে চলে আসবে আর কি, চলে আসবে এখানে সেই ইলেকট্রন গুলো গ্রহণ করবে, গ্রহণ করে H2SO4 এর সাথে বিক্রিয়া করবে এবং এখানে 2H প্লাস এখানে আসবে, এসে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে আমার লেড সালফেট উৎপন্ন হবে, তার সাথে দুই অণু পানি উৎপন্ন হবে। যদি আমি দুইটাকে যোগ করে দেই তাহলে আমি কি পাবো? কোষ বিক্রিয়া বা সামগ্রিক বিক্রিয়া। তোমাদের বইয়ে এটাকে সামগ্রিক বিক্রিয়া আকারেও লেখা থাকে। কোষ বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়া একই জিনিস স্যার। তাহলে এখানে যোগ বিয়োগ হয়ে যেটা থাকবে লেড প্লাস লেড অক্সাইড প্লাস দুইটা সালফিউরিক অ্যাসিড, 2H2SO4, এখানে 2H প্লাস, এখানে 2H প্লাস কাটা চলে যাবে। ঠিক আছে, তাহলে থাকবে 2 লেড সালফেট তার সাথে 2H2। এই হচ্ছে তার ডিসচার্জিং বিক্রিয়া। এবং স্যার আপনি যে বললেন চার্জিংটা, ডিসচার্জিং করলে চার্জিং পারবো, জি স্যার, ডিসচার্জিং যদি পারা যায় চার্জিংও পারা যাবে। চার্জিং খুবই সহজ, যে ডিসচার্জিং শিখছে সে চার্জিং এমনিতেই পারবে। চার্জিং এর বেলায় কি হবে? অ্যানোডের জায়গায় লিখবো ক্যাথোড, ক্যাথোডের জায়গায় অ্যানোড, বিক্রিয়া কিন্তু ডান পাশে সেম। এই ডান পাশেটা আসবে বা পাশে, বা পাশেটা আসবে ডান পাশে। তাহলে প্রথমে কি হবে? ক্যাথোডে বিক্রিয়া। প্রথমে কি হবে স্যার? অ্যানোডের পরিবর্তে এখন ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া, কিন্তু বিক্রিয়া হবে কোনটা? অ্যানোডের যেটা সেটা। এই লেড সালফেটটা সামনে আসবে, ঠিক আছে, মানে এই অংশটা আসবে সামনে, বা ডানের অংশটা বামে আসবে, বামের অংশটা ডানে আসবে, ডানে যাবে। তাহলে লেড সালফেট তার সাথে 2H প্লাস বিক্রিয়া করে লেড মাইনাস 2 ইলেকট্রন প্লাস হচ্ছে H2SO4। এটা হচ্ছে তার ক্যাথোডে বিক্রিয়া।
এবার আসি অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়ার বেলায় এই যে এই অংশটা ক্যাথোডে যেটা এটা এখন হয়ে যাবে অ্যানোডের বিক্রিয়া, ডান পাশের অংশটা আসবে বামে, বাম পাশের অংশটা যাবে ডানে। তাহলে এখানে হবে রেড সালফেট তার সাথে 2 অণু পানি, ডান পাশে হয়ে যাবে রেড অক্সাইড প্লাস 2 ইলেকট্রন প্লাস হচ্ছে আমাদের H2SO4 এবং তার সাথে হচ্ছে 2H+। যখন আমি তাদেরকে যোগ করে দিব আমি কি পাবো? কোষ বিক্রিয়া বা সামগ্রিক বিক্রিয়াটা পেয়ে যাব। তাহলে এখন আসি কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া হবে এই যে এটা ডান পাশেটা বামে, বাম পাশেটা ডানে। তাহলে 2 রেড সালফেট প্লাস 2H2O, আর এখানে ডান পাশে হবে রেড প্লাস রেড অক্সাইড তার সাথে হচ্ছে 2H2SO4। এই হচ্ছে তার চার্জিং বিক্রিয়া। এখন এই যে ব্যাটারি গুলা তাদের সুবিধা অসুবিধা আমাদের করতে হবে, ঠিক আছে? আর রেড ব্যাটারির জন্য একটা কোশ্চেন একবার এসেছে যে রেড ব্যাটারি কিভাবে সচল রাখা যায়, সচল রাখার কৌশল। প্রথমত তার কোষ বিক্রিয়া গুলা দিবা, দেওয়ার পর সচল রাখার কৌশল। রেড ব্যাটারিতে দেখো সালফিউরিক অ্যাসিড বারবার ইউজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বাকি কিন্তু অন্য জিনিস আছে, সালফিউরিক অ্যাসিড ইউজ হচ্ছে বেশি, যার ফলে কি হয় কিছু ক্ষয় হতে হতে কিছু সময় সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক যে গুরুত্ব সেটা কমে যায়। নর্মালি রেড ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব হয় 1.2, ঠিক আছে? তো যদি কোনো কারণে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.2 এর নিচে নেমে আসে তখন কি করতে হয়? সেখানে আমাদের সালফিউরিক অ্যাসিডের পানি যোগ করতে হয়। তোমাদের যাদের বাসা বাড়িতে আইপিএস আছে আমরা কি অ্যাসিড পানি ঢালে না আইপিএস এর ভিতর, মানে ব্যাটারিটার ভিতর, ঠিক আছে? ওইটা কেন করা হয়? ওই যে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্বটা ঠিক রাখার জন্য। ওইটা ঠিক রাখলে কি হবে? ব্যাটারিটা সচল থাকবে, আর হয়তো এক পর্যায়ে ব্যাটারিটা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে, ঠিক আছে? এটা গেল আমাদের রেড ব্যাটারি। এবার আসি লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি তার গঠনটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট, যেন তোমরা পরীক্ষা হলে আসলে বুঝতে পারো। এখানে আমাদের অ্যানোড হিসেবে ইউজ হয়, এটা ইউজ হয় ক্যাথোড হিসেবে, আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে ডাই ইথাইল কার্বনেট বা ডাইমিথাইল কার্বনেট ইউজ হয় আর কি। ঠিক আছে, আমাদের কি ইউজ হয় তড়িৎ বিশ্লেষণ হিসেবে ডাই ইথাইল কার্বনেট। এই গঠন আসলে মনে রাখার দরকার নাই, তোমরা জাস্ট ফিগারটা এরকম আসলে বুঝে নিবা কি এটা হচ্ছে আমাদের কোনটা লিথিয়াম আয়ন ব্যাটারি, অথবা তোমাদের যদি যৌগটা এটা অথবা এটা থাকে, এই যৌগগুলো থাকলে সেটা কি হবে? লিথিয়াম আয়ন ব্যাটারি। বুঝতে পেরেছি? তো আসি তার প্রথমে আমি ডিসচার্জিং বিক্রিয়াটা একটু শুরু লিখি। ডিসচার্জিং বিক্রিয়া প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। এবার আসি ক্যাথোডে বিক্রিয়া। আর এই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। একটু কাইন্ডলি স্যার আমরা মেমোরাইজ করে নেব। এটা গেল কি স্যার ডিসচার্জিং বিক্রিয়া। আমি যদি চার্জিং বিক্রিয়াতে যাই আগের মতো সেম কাজ হবে স্যার, ক্যাথোড হয়ে যাবে অ্যানোড, অ্যানোড হয়ে যাবে ক্যাথোড। অ্যানোডের জায়গায় এখন কি লিখবো? ক্যাথোডে
বিক্রিয়া। এরপর ডান পাশেটা বামে আসবে, বামেটা কি হবে, ডানে যাবে। তাহলে অ্যানোডে বিক্রিয়া হবে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং বিক্রিয়া, ডিসচার্জিং বিক্রিয়া। তোমাদের বইয়ে লিথিয়ামও আছে, লিথিয়াম আয়ন ব্যাটারিও আছে। আমরা লিথিয়াম আয়নটা পড়বো, ঠিক আছে। এরপর লিথিয়াম আয়ন ব্যাটারির সুবিধা অসুবিধা গুলো একটু পড়ে নেব। সর্বশেষ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। কোনটা পড়বো? হাইড্রোজেন ফুয়েল সেল। আবার বলতেছি, সর্বশেষ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। এটা দেখতে অনেকটা এরকম। এখান দিয়ে অক্সিজেন ভিতরে ঢোকে, এদিক দিয়ে হাইড্রোজেন ভিতরে ঢোকে, আর এই জায়গাগুলো দিয়ে আমাদের পানি বের হয়ে যায় আর কি। মাঝখানে তড়িৎ বিশ্লেষণ হিসেবে থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, মাঝখানে তড়িৎ বিশ্লেষণ কি থাকে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো হাইড্রোজেন ফুয়েল সেল এটা কিন্তু আর রিচার্জেবল ব্যাটারি না, অর্থাৎ ওই আমাদের পেন্সিল ব্যাটারির মতো আর কি। এটা একবার ইউজ করবো, শেষ, এরপরে চার্জ শেষ, আর এটা ইউজ করা যাবে না, নতুন করে আবার বানাতে হবে বা লাগাতে হবে আর কি। তাহলে আসি তার অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়াতে দুই অণু হাইড্রোজেন চারটা ইলেকট্রন ত্যাগ করে, তারপর এখানে ওএইচ এর সাথে চারটা ওএইচ মাইনাসের সাথে বিক্রিয়া করে চার অণু পানি উৎপন্ন করে, চার অণু পানি উৎপন্ন করে। ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়ার সময় এই যে অক্সিজেন, ঠিক আছে, সে চার অণু ইলেকট্রন গ্রহণ করে এবং দুই অণু পানির সাথে বিক্রিয়া করে করে চার অণু ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে। যদি আমি যোগ করে দিই দুইটাকে, তাহলে আমি পাবো কি? কোষ বিক্রিয়া। কি পাবো? কোষ বিক্রিয়া। এই কোষ বিক্রিয়া আলটিমেটলি থাকবে কাটাকাটি করার পর OH2 প্লাস O2 বিক্রিয়া করে 2H2O। দেখো, এই যে হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন, অক্সিজেন, পানি সবগুলো পরিবেশের উপাদান। তো এখানে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো জিনিস নাই। লিথিয়াম আয়ন ব্যাটারিতে আছে লিথিয়াম, এটা লিথিয়াম আছে, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, তারপর হচ্ছে কার্বন, যেটা গ্রাফাইট আকারে পাওয়া যায় সেটা, 6 কার্বন যে দিচ্ছিলাম। তারপর আমাদের হচ্ছে লেড ব্যাটারিতে লেড, হেভি মেটাল, ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে এগুলা কি? পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু হাইড্রোজেন ফুয়েল সেল কি? পরিবেশের কোনো ক্ষতিকর উপাদান নাই, পরিবেশের জন্য সে ভালো। তো যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কোনটা, সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। তাহলে স্যাররা, আপনারা এই টেস্ট পেপার থেকে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা থাকলে অবশ্যই স্যারকে জানাবেন। থ্যাংক ইউ।